আসসালামু আলাইকুম দর্শক, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু নাইট স্টোরি 11 এই ইউটিউব চ্যানেলটিতে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা এবং বিভিন্ন ধরনের অলৌকিক প্যারানর্মাল জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নতুন আমাদের ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমাদেরকে সহায়তা করবেন। আর আপনার যদি এরকম কোনো ভিডিও ফুটেজ কালেকশন বা কোনো গল্প থেকে থাকে, বিশেষ করে গল্প থেকে থাকে, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন একটি লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজ লিঙ্ক। সেই ফেসবুক পেজ লিঙ্কে যে আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আসবে, অ্যাকাউন্টের মেসেজ অপশানে গিয়ে আপনার সেই ঘটনাটি অবশ্যই পাঠাবেন এবং আমাদেরকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করে দিতে পারেন যে আপনি ঘটনা পাঠিয়েছেন। আপনার ঘটনা সিলেক্ট হবে ইনশাল্লাহ এবং আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। জাস্ট বেশি কথা না বলিয়ে চলুন আমরা আমাদের ঘটনা শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে বলতেছি। আজকের গল্পটি নিছক গল্প নয়, সত্য ঘটনা। ইন্টারমিডিয়েট পাস করে সবেমাত্র ডিগ্রিতে নটরডেমে কলেজে ভর্তি হয়েছে। উঠতি মাস্তান, বহিমিয়ান, ধরাকে সরাজ্ঞান করা স্বভাব দোষে পরিণত হয়ে গিয়েছিল। সবার চাইতে একটু বেশি বোঝা অন্যকে প্রতিপন্ন করাই ছিল রাজ্যের আনন্দ। সবার মধ্যেই এই জাতীয় উপসর্গগুলি এক সময় বাসা বেঁধে এবং সময়ের প্রবাহে শিক্ষা, জ্ঞান ও পারস্পরিক ক্রমে দোষগুলি কাটতে থাকে। অতি সাধারণ যারা, তাদের মধ্যেই এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায়। তাই আমার দোষের অন্ত ছিল না। আর এর মধ্যে অবশ্যের দলের নাম লিখিয়ে ফেলেছি। ধর্মের চুলচেরা বিলম্বেষণ শুরু করেছি। এলাকার বাঘা ধর্ম বিশ্বাসীকে বিতর্কের জালে আটকে শিষ্যত্ব বরণের বাধ্য করেছি। তবে আমার ভেতরে একটা স্বর্ণচারা ভাব সবসময় কাজ করতো, তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না। এবার হচ্ছে মূল ঘটনা শুরু। আমার এক বন্ধুর নাম ধরুন রফিক। ক্লাস 5 থেকেই বন্ধুত্ব। বছর 2 হলো ওর বাবা তো বছর মারা গেছে। আচ্ছা, বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাঁধেই সংসারের ভার নেমে আসে। মা, 2 বোন, 3 ভাইয়ের সংসার। বাবা মারা যাবার পর ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ কষ্ট, দুঃখ, যা ওকে বাধ্য করেছিল লেখাপড়া ছেড়ে চাকরিতে লাগতে। ও মেট্রিক পাস করে পাঠ করলে সুপারভাইজার হিসেবে ঢুকেছিল কবে। আজও ওই চাকরিতে লেগে আছে। কোনো উন্নতি নেই অবনতিও। বন্ধুটির বিয়ে দিয়েছিল, কিন্তু কপাল দোষে দুজনেই ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে, যার সন্তান সহ। আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না। রফিক তখনও বিয়ে করেননি। এক শুক্রবার আমার বাসায় এসেও আমাকে বলল, দোস্ত একটু বিপদে পড়েছি। আমি বললাম, নীতিটাই বলো, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করবো। ও যা বলল তা শুনে আমার মনে হলো মানসিকভাবে সুস্থ কিনা। জিন, ভূত এগুলির অস্তিত্ব কোনোটা বিশ্বাস করি না। ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমাতে গেলেই কেই বা কারা যেন ওদের টিনের দেয়ালে খামাখাই জোরে জোরে আঁচড় কাটতে থাকে, যার ফলে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়েছে। কোনো প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত 1 মাস ধরে রোজ রাতেই ঘটছে। আমি বললাম, ওকে, আজ রাতে আমি তোর সাথে তোদের বাসায় গিয়ে থাকবো। একটি অকিস্টিক টর্চ লাইটের ব্যবস্থা করে রাখিস। আমি সময় মতো পৌঁছে যাব। আচ্ছা, ওনার লেখাতে দাড়ি কমা এরকম কিছু মিস্টেক আছে, লেখাটা ঠিকভাবে লিখতে পারে নাই উনি, সেজন্য পড়তে আমার একটু কষ্ট হচ্ছে। সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আবার শুরু করি। রাত 10টা নাগাদ রাজ্যে রাজকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। ওদের বাসাটা শহরতলির প্রায় শেষ প্রান্তে অবস্থিত। রাস্তার ওপরে একটি দোতলীয় বাড়ি, তার পেছনে 15-20 গজ ফারাকে ওদের সুসম্পূর্ণ টিন বাড়ির ঘটিকা হালকা গাছুলিতে ঢাকা। ওদের বাড়ির পেছনে আর
কোনো বাড়ি নেই। ঢাকার ভাষায় তখন সেই অঞ্চলকে নামা বলতো। রাতের খাবার খেয়েই রাত 12টা নাগাদ আমরা দুই বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। রফিক বলল, লাইটটা নিভানোর পরই শুরু হবে অত্যাচার। আমাকে আরও বলল, এমনিতে কোনো ভয় নেই, এই পর্যন্ত কোনো ক্ষতি করেনি শব্দ করা ছাড়া। লাইটটা নেভানোর সাথে সাথেই শুরু হয়ে গেল ভূতের খেলা। আমি আর রফিক লাইট জ্বালিয়ে অকিস্টিক টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির চারপাশটা ঘুরে দেখে মনে কোনো লুকিয়ে থাকা সন্দেহটাও আর রইল না। বাড়িটার 5 গজের মধ্যে কোনো গাছের ডাল পর্যন্ত নেই, যে বাতাসে তা টিনের দেয়ালে টক্কর খেয়ে এ জাতীয় শব্দ হবে। মনে মনে কিছুটা দমে গেলাম। এ কেমন খেলা? রফিককে বললাম, তুই ঘরে ঢুকে লাইটটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়, আমি একটু পর আসছি। ও ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিয়ে শুয়ে লাইটটা নিভিয়ে দিতেই আবার শুরু হলো একই শব্দ। এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। আশেপাশে জনমানুষের কোনো উপস্থিতি নেই, তবুও শব্দটা আসছে। এমন ভয় জীবনে কখনো কখনো পেয়েছিলাম বলে আমার মনে পড়ে না। তাই তাড়াহুড়ো করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সকালে কাউকে কিছুটি না বলি চলে এলাম। আর অনবরত মনে একটি প্রশ্ন উদয় হতে থাকলো, কারণ ছাড়া এটা ঘটতেই পারে না, কিন্তু কারণটা কি? আচ্ছা, উনি নিজে নিজে আর কি এটা চিন্তা করতে যে কী ঘটনা হতে পারে আর কি। যাই হোক, পৃথিবীর সমস্ত নামকরা মনোবিজ্ঞানীদের কেস হিস্ট্রিগুলো পরে যাচ্ছি, যতই কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। 2 বছর পর উত্তর বেরিয়ে এলো পশ্চিম বাংলা বিজ্ঞাপন পরিষদের সভাপতি ঘোষের লেখা বইটি থেকে। বইটির নাম ভুলে গেছি। সাথে সাথেই রফিককে একান্তে ডেকে নিয়ে বলেছিলাম, দোস্ত, আওয়াজ তোমার ঘরের ভিতর থেকেই কেউ করছে। তোমাদের দায়িত্বহীনতা তোমাদের উপর খেপে গিয়ে এসব করে তোমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস করো তো তুমি তোমার 2 বোনকে যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাওয়ার ব্যবস্থা করো, তাহলেই আমার বিশ্বাস তুমি এই নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে। এরপর রফিক 5 খানেক দেন দরবার করে ওর বোনের স্বামীদের সাথে ওদের সাথে একটি আপোষ রফায় এসে বোনদের স্বামীর বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে সেই ভূত ওদের জ্বালায়নি। মানে এখানে ওর বোনের চলে আসার সাথে এরকম কিছু একটা সম্পৃক্ত রয়েছে, যার কারণে এরকম অলৌকিক একটা ঘটনা ঘটেছে। বাট কারণটা কিন্তু এখনো আমাদের বলা হয়নি। কারণটা একটু বলা হয়েছে যে বোনের ফিরে আসার কারণে এই ঘটনাটা ঘটছে। আশা করি কারণটা উল্লেখ করে আরও ভালো হতো। যা যেটুকু লেখা আছে ওইটুকু করে আপনাদেরকে শোনালাম। এই ছিল আমাদের আজকের ঘটনা। আপনারা যারা আমাদের ঘটনাটাকে পুরোপুরি শুনেছেন তাদের অনেক ধন্যবাদ। এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনার ঘটনা থাকলে অবশ্যই যেভাবে বলেছি আপনি ঠিক সেইভাবে ঘটনাগুলো পাঠাবেন আমাদের কাছে, আমরা ঘটনা পড়ে শোনাবো আপনাকে। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ।